গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু, আরও 2টি হত্যা মামলা। টুকু পলক ও ছাত্রলীগ নেতা সৈকতের 10 দিন রিমান্ড চাইবে পুলিশ, যে কোনো সময় তোলা হতে পারে সিএমএম আদালতে। হেলিকপ্টার থেকে গুলিতে 13 শিশু নিহতের ঘটনায় তদন্ত ও পরিবারকে কেন ক্ষতিপূরণ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত 4 দফা দাবিতে মাঠে থাকবে শিক্ষার্থীরা। 15 আগস্ট ঘিরে বিশৃঙ্খলা করলে দেয়া হবে জবাব। রাজধানীর থানাগুলোতে শুরু হয়নি স্বাভাবিক কার্যক্রম, চলছে সংস্কার কাজ। 27 দিন পর সারা দেশে চালু আন্তনগর ট্রেন। এবং বাংলাদেশ প্রসঙ্গে মুখ খুললেন নরেন্দ্র মোদী। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা ভারতের, প্রধানমন্ত্রীর পাশে থাকার অঙ্গীকার। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। দেশ ছাড়লে বা পলাতক থাকলেও এ মামলার কার্যক্রমের আওতায় থাকবেন তারা। সাবরিনা মজুমদারকে সঙ্গে নিয়ে আহাদ চৌধুরীর প্রতিবেদন। দেশ ত্যাগের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে পড়েছে মামলার হিড়িক। হত্যা, নির্যাতন, গুম, দুর্নীতি সহ নানা অভিযোগে মামলার আবেদন নিয়ে ভুক্তভোগীরা যাচ্ছেন আদালতে, যেখানে তার সরকারের মন্ত্রী, এমপি, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হওয়া হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আবেদনকারীর আইনজীবী জানান, প্রাথমিকভাবে ঘটনার সময়ের পত্রিকা সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তা চার্জশিট হিসেবে দাখিল করবেন। 10 জন আসামি করেছি আমরা। তাতে প্রথম হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় আছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক, আছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত, এবং পুলিশের আইজিপি, সাবেক আইজিপি এবং সাবেক ডিএমপি কমিশনার, সাবেক ডিবি প্রধান, এবং সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ সহ আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন। ঘটনার কালীন সময়ের যত পত্রিকা আছে সেগুলো সংগ্রহ করেছেন এবং পত্রিকাগুলো পর্যালোচনা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এ পর্যন্ত এরকম 56টি গণহত্যা ও মানবতা বিরোধী মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এসব মামলায় বেশিরভাগ ক্ষেত্রে আসামিদের মৃত্যুদণ্ড হয়েছে। অভিযোগ প্রমাণ হলে একই পরিণতি ভোগ করতে হতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, এবং ইতিমধ্যে ট্রাইব্যুনালে যে 56টি রায় হয়েছে তার বেশিরভাগই মৃত্যুদণ্ড হয়েছে। কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই, সেটি অবজারভেশনও দিয়েছেন কেন মৃত্যুদণ্ড দেওয়া হলো না। এবং এই ধরনের অপরাধের সারা পৃথিবীব্যাপী এই অপরাধগুলোকে হেনিয়াস অফেন্স বলা হয়েছে, যে এটি একটি সাধারণ অপরাধ নয়, এগুলোকে বলে সিস্টেম ক্রাইম। কোনো টার্গেটেড পিপলকে অ্যাট্রাক্ট করে যখন এই ধরনের হত্যাকাণ্ড চালানো হয়। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি কার্যকরের আহ্বান জানান এই আইনজীবী। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের মন্ত্রী, এমপি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে আরও 2টি মামলা হয়েছে। মোহাম্মদপুরে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু ইমনের মামা এবং শেরেবাংলা নগর থানার সামনে নিহত সিএনজি চালক শাহাবুদ্দিনের পিতা এ 2টি মামলা করেন। এদিকে ঘুষ গ্রহণ ও অর্থ পাচারের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বাকিটা জানাচ্ছেন, থাকছে আরও প্রতিবেদনে। কোটা আন্দোলন দমনে ছাত্র জনতা হত্যা ও গুম খুনের অভিযোগে মামলা করছেন ভুক্তভোগীরা। আন্দোলন চলাকালে মোহাম্মদপুরে হেলিকপ্টার থেকে গুলিতে নিহত হয় শিশু জোবায়েদ হোসেন ইমন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, তাজুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, হাসান মাহমুদ, মোহাম্মদ এ আরাফাত, সালমান এফ রহমান, সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ সহ 16 জনকে আসামি করে মামলার আবেদন করা হয়েছে। ঢাকার সিএমএম আদালতে এ আবেদন করেন শিশু ইমনের বাবা আবদুল্লাহ আবু সাইদ।
শেরেবাংলা নগর থানার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিএনজি চালক শাহাবুদ্দিন নিহতের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান, হাসান মাহমুদ, আলী আরাফাত সহ 11 জনের বিরুদ্ধে সিএমএম কোর্টে মামলা হয়েছে। এ মামলাটি করেন নিহত শাহাবুদ্দিনের বাবা আবুল কালাম। এদিকে ঘুষ গ্রহণ ও অর্থ পাচারের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তার সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকতের 10 দিন রিমান্ড চাইবে পুলিশ। আজ যে কোনো সময় তোলা হতে পারে সিএমএম আদালতে। এর আগে বুধবার রাতে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপি জানায় ওই এলাকায় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ঢাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আত্মগোপনে রয়েছে এমন খবরে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। বুধবার পল্টন থানায় হওয়া রিকশা চালক কামাল উদ্দিনের হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। তাদের রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকতকে আদালতে হাজির করার কথা রয়েছে। দর্শক, এই নিয়ে আরো জানাতে সিএমএম আদালত থেকে যুক্ত হচ্ছেন শাহাদাত নিশাত। নিশাত যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমার সাথে। নিশাত, আসামিদের কখন নাগাদ আসলে আদালতে তোলা হতে পারে এবং পুলিশের সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছে, তাদের বক্তব্য কি তথ্য দিবেন আমাদেরকে? জি, যেমনটি বলছিলেন আপনি, আসলে আমরা ঠিক সকাল থেকে কিন্তু এখানে অপেক্ষা করছি। গতকালকেই মূলত পল্টন থানার একটি মামলায় রিকশা চালক কামাল উদ্দিনের যে হত্যাকাণ্ডের ঘটনায়, অর্থাৎ যে 19 তারিখে 19 জুলাই এই ঘটনাটি ঘটে। 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখনই গুলিতে নিহত হয় এবং নিহত হওয়ার ঘটনায় যে ইন্ধনদাতা, সেই ইন্ধনদাতা হিসেবে যে জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী এবং সংসদের সাবেক ডেপুটি স্পিকার যে শামসুল হক টুকু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক যে সৈকত সহ 3 জনকেই কিন্তু এখানে আজকে আদালতে নিয়ে আসা হবে এবং 3 জন গতকালকেই ডিবি কার্যালয়ে ছিল এবং ডিবি কার্যালয় থেকে মূলত তাদেরকে নিয়ে আসা হবে এবং পরিস্থিতি বিবেচনা করে তাদেরকে এখানে উপস্থিত করা হবে। আমরা সেই প্রস্তুতি কিন্তু এখানে লক্ষ্য করেছি। অর্থাৎ গতকালকের ঘটনাকে কেন্দ্র করে আজকেও ঠিক একই ঘটনার যে পুনরাবৃত্তি, সেটি আমরা যদি যেন না ঘটে সেক্ষেত্রে আমরা দেখেছি দুই পাশেই সিএমএম কোর্টের দুই পাশেই প্রধান সড়ক এবং আরেকটি সড়ক রয়েছে অপর প্রান্তে। দুই সড়কেই পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং পুলিশ পাশাপাশি আমরা দেখেছি সেনাবাহিনীর যে টহল টিম, সেনাবাহিনীর টিমও কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, সৈকত এর আগেও দেশের বাইরে চলে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিল তখন কিন্তু এয়ারপোর্টে তাকে ধরা হয় এবং পরবর্তীতে আমরা দেখেছি জুনায়েদ আহমেদ পলক 6 আগস্ট সেও কিন্তু দেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে তাকেও কিন্তু দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। এবং পরবর্তীতে গতকালকে যে বিষয়টি আমরা জেনেছি যে নিকুঞ্জ এলাকায় তাদেরকে যখন তার পলাতক দেখানো, অর্থাৎ সেখানে তারা আত্মগোপনে ছিল এবং আত্মগোপনে থাকার কারণেই তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যেটি ডিএমপির মাধ্যমে আমরা জেনেছি। এবং এই মামলার প্রেক্ষিতে মূলত তাদেরকে আজকে আদালতে ওঠানো হবে এবং একই সাথে পুলিশের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে তাদের 10 দিনের রিমান্ড চাওয়া হতে পারে এবং এরপর প্রেক্ষিতে মূলত এই ঘটনার আরও কারাগারে ইন্ধনদাতা ছিল সেই বিষয়গুলো বের করার জন্য এই রিমান্ড আসলে কতদিন দিবে সেই বিষয়ের জন্য আমরা এখন আদালতে অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আদালতে নিয়ে আসা হবে। আমরা যতটুকু জেনেছি 4টার মধ্যে হয়তো আনা হবে, সে পর্যন্ত আমরা এখানে আদালতে অপেক্ষারত আছি। তো এই ছিল সিএমএম কোর্ট থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাত, আপনি যুক্ত থাকুন, আপনি আপডেট দেওয়ার জন্য আমরা পরবর্তীতে আবারও যুক্ত হবার চেষ্টা করবো আপনার সাথে। দর্শক, সিএমএম আদালতের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাত। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হেলিকপ্টার থেকে গুলিতে 13 শিশু নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত কমিশন কেন গঠনের নির্দেশ দেয়া হবে না এবং নিহত শিশুদের পরিবারকে 1 কোটি টাকা করে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুলের পরবর্তী শুনানির জন্য আগামী 5 সেপ্টেম্বর
দিন ধার্য করেছেন আদালত। এদিকে আইনজীবী তানভীর আহমেদের করা রিটের প্রেক্ষিতে ছাত্র জনতা হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে কেন সরকারকে নির্দেশ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেন একই আদালত। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে রুলের জবাব দিতে বলা হয়েছে। খুনি হাসিনা ও তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত 4 দফা দাবিতে মাঠে থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 15 আগস্টকে কেন্দ্র করে যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে, ছাত্র সমাজ তাদেরকে প্রতিহত করবে। রাজধানীর শাহবাগে রেজিস্ট্যান্স উইকের 3য় দিনে এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইকের 3য় দিনে রাজধানীর শাহবাগে ছাত্র জনতার ঢল। গণহত্যার নির্দেশদাতা ও তার সহযোগীদের শাস্তির দাবিতে ছাত্র জনতার এক সুর। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, গত 16 বছরে আওয়ামী লীগ ও তার দোসররা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। অভিযোগ করেন, মেকানিজমের মাধ্যমে দেশের প্রত্যেকটি খাতকে ধ্বংস করেছে শেখ হাসিনা। এবার সময় এসেছে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার। এই বাংলাদেশে যদি একটা পিলারও হতো, সেটার ক্রেডিট ওই একজন মানুষকে দেওয়া হতো, কারণ সবকিছু নাকি তার নির্দেশে হয়। তাহলে এই যে বিগত 1.5 মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে, বাংলাদেশে যতগুলো খুন হয়েছে, সেগুলোর হুকুম আসলে কোথা থেকে এসেছে আমরা জানি। এই প্রত্যেকটি হুকুম বাংলাদেশের যত বাহিনী ছিল, পুলিশ থেকে শুরু করে যাদেরকে এই হুকুমটি দেওয়া হয়েছে, সেগুলো ওই খুনি হাসিনার কাছে থেকে এসেছে। তাই জায়গা থেকে স্পষ্ট কথাটি হচ্ছে যে আমরা ওই খুনি হাসিনার বিচার চাই। আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিদেশে বসে মোদির মাধ্যমে নির্বাচন আয়োজনের কথা বলছেন শেখ হাসিনা, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের বিপক্ষে গিয়ে রাজনীতি করার গ্রহণযোগ্যতা হারিয়েছে, ফলে তাদের বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে। দেশীয় এবং আন্তর্জাতিক সম্প্রদায় বিভিন্ন প্রপাগান্ডা এখানে ছড়াচ্ছে এবং রাজনৈতিক দ্বন্দ্বকে তারা সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসেবে তারা আন্তর্জাতিক গণমাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখেছি যেখানে অতীতের অনেক ঘটনা যেগুলো হচ্ছে রাজনৈতিক মতপার্থক্যের কারণে ঘটেছে, সেগুলোকে সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসেবে সেসব ভারতীয় গণমাধ্যমে সেগুলো উপস্থাপন করা হচ্ছে। সমন্বয়করা বলেন, জুলাইয়ের গণহত্যা ভুলবে না এদেশের মানুষ। ইতিমধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শুরু হয়েছে তাদের বিচার প্রক্রিয়া। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। 4 দফা দাবিতে সারা দেশে রেজিস্ট্যান্স উইক পালন করছেন শিক্ষার্থীরা। দর্শককে নিয়ে আরো জানাতে রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাজহারুল ইসলাম। মাজহার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজ কি কি কর্মসূচি রয়েছে, কি তথ্য দেবেন আমাদেরকে, জানাবেন? জি, আপনি জানেন যে আজকে সকাল 10টা থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 4 দফা দাবিতে অর্থাৎ রেজিস্ট্যান্স উইকের অংশ হিসাবে কিন্তু সকাল 10টায় ছোট ছোট মিছিল নিয়ে তারা এই অঞ্চলে হাজির হতে থাকে এবং এখন কিন্তু ওরা মিছিল করছেন। এবং একটু আগেই বড় একটি মিছিল অর্থাৎ সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ শাহবাগের দিকে তারা চলে গেছেন। এই মুহূর্তে তারা আরও একটি মিছিল নিয়ে কিন্তু তারা আস্তে আস্তে এগোচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছেন এবং এখানে কিন্তু আজকে আমরা কয়েকটা গ্রুপকে দেখতে পেয়েছি। একটা গ্রুপকে আমরা দেখেছি ঠিক শাহবাগে যে ফুলের দোকানগুলো রয়েছে সেদিকে দাঁড় করাতে, আরেকটা অংশকে দেখেছি ঠিক জাতীয় জাদুঘরের সামনে দাঁড়াতে। আপনি জানেন যে 15 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ ছাত্রলীগের যারা ছিল তারা কিন্তু বলেছিল যে তারা যে কোনো মূল্যে আজকে তারা মাঠে থাকবেন। এই যে তাদের এই ঘোষণা, এই ঘোষণার পরপরই কিন্তু শিক্ষার্থীরা আগেই ঘোষণা দিয়েছিল যে এরকম বিপ্লবের পরে যারা ছাত্র জনতার বিপ্লবের পরে যারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে তারা কিন্তু তাদেরকে প্রতিহত করবে, এমন ঘোষণা তারা আগেই দিয়ে রেখেছিলেন। তারই অংশ হিসাবে কিন্তু আজকে তারা আসছেন এবং তারা কিন্তু বলছেন যে খুনি হাসিনা এবং তার যারা সহচর বা তারা তার প্রেতাত্মা আছেন তারা তাদের বিরুদ্ধে মামলা করবেন আদালতে এবং শুধু বাংলাদেশের বিচার নয় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গিয়ে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করাবেন তারা। এবং আজকে কিন্তু প্রধান দুই সমন্বয়ক হাসনাত এবং সার্জিস তারা এই কথাগুলি বলেছেন এবং শিক্ষার্থীদের মুখে কিন্তু এবং তাদের স্লোগানের মধ্যে কিন্তু আমরা এগুলি দেখেছি। তারা বলছেন যে তাদের যে দাবি, যতক্ষণ না পর্যন্ত দাবি শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার না হবে ততক্ষণ তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং আপনি জানেন কিন্তু আপনি জানেন যে তারা তাদের যে দাবি দাওয়াগুলো রেখেছে এগুলো তারা শেষ পর্যন্ত ধরে রাখবো। এই ছিল মূলত শাহবাগের যে আন্দোলন, অর্থাৎ তারা মিছিল এখন বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছে। তারা বলছেন তারা বিকেল পর্যন্ত এই জায়গাতে অবস্থান করবেন এবং তাদের দাবি দেওয়াগুলোর জন্য তারা শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এই ছিল মূলত রাজধানী শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম রাজধানীর শাহবাগ থেকে যুক্ত ছিলেন।
গণরোষ থেকে প্রাণ বাঁচাতেই নেতাকর্মীদের না জানিয়েই দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে ছাত্র গণ অভ্যুত্থানে নিহত রিকশা চালক কামাল উদ্দিনের পরিবারকে দেখতে গিয়ে একথা বলেন। এ সময় প্রতিটি হত্যার বিচার দাবি জানান রিজভী। এদিকে গণহত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে আমরা বিস্তারিত জানব। এই আহাজারি স্বৈরাচার শেখ হাসিনা পতন আন্দোলনে নিহত রিকশা চালক কামাল উদ্দিনের ছোট মেয়ে সুরাইয়ার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিহত কামাল উদ্দিনের পরিবারকে দেখতে তাদের নয়াপল্টনের বাসায় যান। এ সময় কান্নায় ভেঙে পড়ে তার পরিবার। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রিজভী বলেন, 8 জন রিকশা চালক মারা গেছে যারা কোনো দলের সদস্য ছিল না। ক্ষমতায় থাকার জন্য তাদের উপর পুলিশ দিয়ে নির্বিচারে গুলি চালিয়েছে শেখ হাসিনা। 8 জন রিকশা চালক পৃথিবী থেকে চলে গেছে। জনরোষের ভয়ে নেতাকর্মীদের ফেলে রেখে শেখ হাসিনা কাপুরুষের মতো দেশ থেকে পালিয়েছেন বলেও মন্তব্য করেন রিজভী। আপনার রাজ সিংহাসন কিন্তু উল্টে যাবে, ঠিকই উল্টে গেছে, কিন্তু পালিয়ে গেছেন আপনার বন্ধু প্রতিম দেশে নিজের আত্মীয় স্বজন সহ। এ তো কাপুরুষের কাজ। আওয়ামী নেতাকর্মীরা এটা কি দেখেন না? নিজের আত্মীয় স্বজন, নিজের ছেলে মেয়ে, নিজের বোনকে পার করে নিয়ে গেলেন আর আপনাদেরকে ফেলে চলে গেলেন। এদিকে গণহত্যার বিচারের দাবিতে বায়তুল মোকাররম এলাকা থেকে প্রেস ক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ জড়িত সবার দ্রুত বিচার দাবি করেন তারা। যারা ছাত্র হত্যার সাথে জড়িত, যারা গণহত্যার মতো নৃশংস হত্যার সাথে জড়িত, এই সমস্ত হত্যাকারীদের যেখানে পাওয়া যাবে সেখানে তাদের প্রতিরোধ করা হবে। গণহত্যা ফ্যাসিস্ট সরকারের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, সচিবালয়ে কথা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিন্তু বলতে পারো যে নীতির বিরুদ্ধে মানে আইনজীবীরা লড়াই করে যাচ্ছেন, কিন্তু সেটা ঢাকঢোল পেটানোর বিষয় না, যেটা একেবারে আইনের মধ্যে আছে, এটা রসকসহীন বলে মনে হয়, কিন্তু এটা আমরা করে যাচ্ছি। তো যেহেতু এই ব্যাপারে আমার অভিজ্ঞতা একটা আছে, প্রত্যেক দিনই যখনই আমার কাছে ফাইল আসে, বিশেষ প্রজেক্ট একটা হচ্ছে যেখানে তোমার অপচয়ের একটা জায়গা, দুর্নীতির একটা জায়গা অভিযোগ আছে আর কি। তো আমি সেই জন্য প্রত্যেকটি প্রজেক্ট বলেছি যে কেউ যদি এসে বলেন যে স্যার সব ঠিক আছে আপনি সই করে দেন, আমি সই করি না। চিফ ইলেকশন কমিশনার আউয়াল সাহেবের উনি একটা বই লিখেছেন, ওই যখন উনি ওনার কর্মজীবন সম্পর্কে, তত্ত্বাবধায়ক আমলেও ব্যাপারে উনি একটা বই লিখেছেন। তো সেটা আমি বলবো যে একটু পড়ে দেখো। আমার ব্যাপারে ছোট্ট একটা 30 লাইন বা 2-1.5 পৃষ্ঠার লেখা আছে। তো সেখানে তার একটা বক্তব্য আছে যে স্যার কোনো সময় কোনো ফাইল খুঁটিয়ে না দেখে আমরা একটু হতাম যে যেটা 5 মিনিটে আমার ফাইলটা আমি নিয়ে আসতে পারতাম, সেটা উনি দেখে তারপরে। তো উনি বলেন যে সেটা অবশ্য আমার করারও কিছু নয়, আমি তো আইন পেশার থেকে আসছি, জানি যে স্যার পেশাগত জীবনেও প্রত্যেকটি ফাইল খুঁটিয়ে দেখেন, সেই অভ্যেস অনুযায়ী এখানেও প্রত্যেকটি ফাইল খুঁটিয়ে দেখেন। তো সুতরাং তোমাদের যে অ্যাংজাইটি যে ফাঁক ফোকর দিয়ে কোনো দুর্নীতি যেটা হয়ে গেছে আগামীতে হয় কিনা, তারপরেও বলা যায় না, হতে পারে আবার নজরে নিয়ে আসবে। একটা উদাহরণ দিই, আমার পেছনে যে একটা ফাইল দেখছো, একটু দেবা ফাইলটা, আচ্ছা এই খোলা দরকার আরে তুমি অনেকের জন্য কি বলো যে কনফিডেন্সিয়ালিটি ব্রেক করলে অফিসিয়াল সিক্রেট একটা পড়ে যাবে। এই একটা ফাইল, এটা হচ্ছে একটা প্রজেক্টের ফাইল আর কি। ফাইলের চেহারাটা একটু। সচিবালয়ে কথা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। আমরা সরাসরি তাই দেখানোর চেষ্টা করছিলাম। জুলাই আগস্টে ছাত্র বিপ্লবের সময় সংঘটিত নৃশংসতার তদন্তে আগামী সপ্তাহে আসছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে বিবৃতিতে কথাগুলোও জানানো হয়। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক
বুধবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে ফোন আলাপের সময় এই পদক্ষেপের কথা জানান। স্বাধীনতার পর এই প্রথম জাতিসংঘ বাংলাদেশে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাচ্ছে। সপ্তাহের শুরুতে তথ্য অনুসন্ধান দলটির ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। দুর্নীতি, শেয়ারবাজার কেলেঙ্কারি আর খেলাপি ঋণের সবচেয়ে বড় গডফাদার সালমান এফ রহমান। 15 বছর অনিয়ম দুর্নীতিতে গড়া পাহাড় সম বিপুল বিত্ত তাকে নিয়ে গেছে শীর্ষ ধনীদের কাতারে। ছাত্র গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান নিয়ন্ত্রণ করতেন দেশের ব্যবসা ও ব্যবসায়ীদের। গিলে খেয়েছেন ব্যাংকিং খাত ও শেয়ার বাজার। সরকারের সেকেন্ড ইন কমান্ডের বনে যাওয়া সালমান রহমানের ছেলে শান রহমানও হেঁটেছেন বিত্ত বৈভব, ভোগ বিলাস আর খেলাপি ঋণের পথে। স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 8 দিনের মাথায় পালাতে গিয়ে ধরা পড়েন সালমান এফ রহমান। বাকিটা জানবো আমাদের সহকর্মী ফখরুল ইসলামের প্রতিবেদন থেকে। বাংলাদেশের রাজনীতি ও ব্যবসা বাণিজ্যের জগতে দরবেশ খ্যাত সালমান এফ রহমান অগণিত মানুষের রক্ত চুষে খেয়েছেন 15টা বছর। দোর্দণ্ড প্রতাপে লুটে নিয়েছেন মানুষের কষ্টার্জিত টাকা। শীর্ষ নেতার আশ্রয় প্রশ্রয়ে ব্যাংক খেকো, শেয়ার বাজার চোষা টাকা পাচারকারী সালমান এফ রহমান হয়ে উঠেছিলেন আওয়ামী লীগ সরকারের সেকেন্ড ইন কমান্ড। এই সেকেন্ড ইন কমান্ডেই সরকার পতনের সাথে সাথে বদলে ফেলেন নিজের রূপও। তাতেও পার পেলেন না, ধরা পড়লেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। ব্যাংক, শেয়ার বাজার লুটের টাকা মুড়ি মুড়কির মতো ওড়ানোর বিলাসিতায় মাততেন সালমান পুত্র শায়ন রহমান। কোটা সংস্কারের দাবিতে দেশে ছাত্র জনতা যখন অকাতরে জীবন দিচ্ছিল, স্বৈরাচার শেখ হাসিনা সালমানগঞ্জের ক্যাডার আর অনুগত পুলিশের গুলিতে, তখন সালমান পুত্র শায়ন রহমান ব্যস্ত প্রমোদ লীলায়। 500 অতিথি নিয়ে 3 দিন ব্যাপী জর্ডানে বিয়ে বার্ষিকী উদযাপনের প্রমোদে 300 কোটি টাকা ওড়ান শায়ন রহমান। বিয়ে বার্ষিকী পালনে 300 কোটি টাকা কোথা থেকে এলো এই অগাধ অর্থ? গত 15 বছর মাফিয়া সালমান রহমান ব্যাংক খাত থেকে নামে বেনামে ঋণ নিয়েছেন 30,000 কোটি টাকা। এর মধ্যে শুধু জনতা ব্যাংক থেকে নিয়েছেন 22,000 কোটি টাকা। ব্যাংকটির মোট মূলধনের 25% বেশি ঋণ দেওয়া হয়েছে তাকে। এর আগে 2006 সালে ব্যাংক কেনার কথা বলে রূপালী ব্যাংক থেকে হাতিয়ে নেন 900 কোটি টাকা। তার নিজ কোম্পানি জিএমজি এয়ারলাইন্সের নামে ধানমন্ডির একটি বাড়ি বন্ধক রেখে সোনালী ব্যাংক থেকে নেন 228 কোটি টাকা। পরে টাকা শোধ না করায় ব্যাংক এই বাড়ি নিলামে উঠালেও প্রভাব খাটিয়ে তা ঠেকিয়ে দেন সালমান রহমান। 2013 সালে নেপালের লোকসানি একটি কোম্পানির 10 টাকার শেয়ার 75 টাকায় ক্রয় দেখিয়ে আইএফআইসি ব্যাংক থেকে পাচার করেন 125 কোটি টাকা। দেশ থেকে বিপুল পরিমাণ টাকা পাচার করেছেন এই শীর্ষ মাফিয়া। ঋণ নিয়ে পরিশোধের প্রয়োজনই মনে করতেন না সালমান এফ রহমান। তিনি অগ্রণী ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপের একটি ঋণ 17 দফা নবায়ন করে নিয়েছেন। 2008 সালে শেয়ার বাজারকে ধসিয়ে হাতিয়ে নিয়েছেন কয়েক হাজার কোটি টাকা। সর্বস্ব হারিয়ে সেই শোকে আত্মহত্যা করেছেন একাধিক তরুণ। গত 3 বছরে শেয়ার বাজার থেকে দৃশ্যমান 6,600 কোটি টাকা নিয়েছেন সালমান এফ রহমান। 2011 সালে ভুয়া কাগজপত্রের মাধ্যমে আইএফআইসি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে শেয়ার বাজার থেকে 1,000 কোটি টাকা সংগ্রহ করেন। একই বছর শাইনপুকুর সিরামিক্সের মাধ্যমে 286 কোটি আর বেক্সিমকো টেক্সটাইলের মাধ্যমে 635 কোটি টাকা সংগ্রহ করেন। এছাড়া জিএমজি এয়ারলাইন্সের প্লেসমেন্ট শেয়ার বিক্রি করে 300 কোটি টাকা নেন সালমান এফ রহমান। 2009 সালের আগে অনিয়ম দুর্নীতির অভিযোগে আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ থেকে বাদ দেওয়া হয়েছিল সালমান এফ রহমানকে। একই অভিযোগে 2024 সালে ব্যাংকটির পরিচালক পদ থেকে বাদ দেওয়া হয়েছে ছেলে শায়ন এফ রহমানকেও। গত 15 বছরে ব্যাংক খাতে 24টি বড় ধরনের ঋণ কেলেঙ্কারির ঘটনা আত্মসাৎ হয়েছে 92,261 কোটি টাকা, যার অন্যতম হোতাদের একজন এই সালমান এফ রহমান। এই সালমান রহমান রূপ বদলে পালাতে গিয়ে ধরা পড়েছেন, এখন কাটাচ্ছেন রিমান্ড জীবন। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ দুপুরে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।